হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বংমিস। তো আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কোশ্চেন ব্যাংকের সলিউশন। আজকে যেটা আমি সলিউশন করাবো সেটা হচ্ছে মূলত সংখ্যা ধারণা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকের সলিউশন। তো যেহেতু তোমাদের সামনে স্কুলে ফার্স্ট সামেটিভ এক্সাম রয়েছে, তাই তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা কোশ্চেন ব্যাংকের সলিউশন অলরেডি শুরু করে দিয়েছি। তো সেই জন্য আজকে যেটা করাবো মূলত সংখ্যা ধারণা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকের সলিউশন। যে অঙ্কগুলো নিয়েছি সেখানে কিন্তু দেখতে পাবে লং কোশ্চেন গুলো কিন্তু তোমাদের বই থেকে প্রায় একই রকমই পাবে। পূর্ব পাঠের পুনর্জনা যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারে আমি দুটো ভিডিও করিয়ে দিয়েছি সলিউশনের, আর তারপর পাইচিত্র চ্যাপ্টারে সেখানেও আমরা একটা ভিডিও করিয়ে দিয়েছি। তো তারা আগের ক্লাসগুলো দেখতে গেলে তোমরা ইউটিউবে যাবে, ইউটিউবে গেলে আমাদের যেটা চ্যানেল আছে বংমিস্ট্রি 910, সেখানে প্লেলিস্টে গেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে এর আগের ভিডিও। যারা আমাদের দিশা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা তো অবশ্যই জানো, তারাও এই ভিডিওটা দেখো, তোমরাও কিন্তু বেনিফিট পাবে। তাছাড়া তোমরা এই যে ক্লাসটা দেখবে এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমাদের অ্যাপের মধ্যেও পেয়ে যাবে। তাহলে আজকে যেটা আমাদের ফার্স্ট কোশ্চেন আছে এমসিকিউ কোশ্চেন আছে, মানে সঠিক উত্তর নির্বাচন আছে, তাই না? তো যেটা আছে 9/13 একটি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অখণ্ড সংখ্যা। তো 9/13 কি সংখ্যা? 9/13 অবশ্যই মূলদ সংখ্যা। কেন? কারণ মূলদ সংখ্যা ডেফিনেশন যেটা ছিল সেটা হচ্ছে আমরা মূলদ সংখ্যা সেই সব সংখ্যাকেই বলবো যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p এবং q দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তো দেখো এখানে 9/13 এটাকে p/q লিখতে পারছি, pটা 9 যেটা পূর্ণ সংখ্যা, qটা 13 এটাও পূর্ণ সংখ্যা, আর 13টা নট ইকুয়াল টু 0, তার মানে আমরা এটাকে কি করছি, এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। আবার পরে কিন্তু অ্যাড হয়েছে যে পি আর কিউটাকে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। তো দেখো 9 আর 13 এটা কিন্তু পরস্পর মৌলিকও, তাই না? তাহলে আমরা কোনটা বলবো, এটা হচ্ছে মূলত সংখ্যা বলবো। ক্লিয়ার? আর থিওরি পড়ানোর সময় কিন্তু আমি বাকিগুলো সব বলে দিয়ে এসেছিলাম যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো, অখণ্ড সংখ্যা কোনগুলো। আশা করছি সেগুলো তোমরা জানো, তাই না? চলো নেক্সট কোশ্চেন। একটি পূর্ণ সংখ্যা শুধুমাত্র ধনাত্মক, শুধুমাত্র ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক উভয় কোনটিই নয়। কোন অপশন হবে? অপশন সি, তাই না? তো অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যার মধ্যে যে এক্সাম্পলটা ছিল সেটা কোনগুলো ছিল? আমাদের মাইনাস ইনফিনিটি থেকে আমাদের কি ছিল, এদিকে -2 -1 0 আবার +1 +2 তারপর প্লাস ইনফিনিটি পাবো, তাই তো? মানে আমার প্লাস 0 থেকে সামনের দিকে ধনাত্মক দিকে প্লাস ইনফিনিটি, আবার 0 থেকে নেগেটিভ দিকে মানে মাইনাসের দিকে আমাদের মাইনাস ইনফিনিটি পাবো। এগুলো সবই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা ছিল, তাই না? তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হবে এই অপশন। ক্লিয়ার? চলো নেক্সট। যে কোনো একটি মূলদ সংখ্যা ও তার অনন্যকের গুণফল সর্বদা কত হবে? কত হয়? 1 হবে না? কেন বলতো? মূলদ সংখ্যা, আমি যদি যে কোনো একটা মূলদ সংখ্যা আমি a/b ধরে নিই, আমি a/b ধরলাম না, সাপোজ a/b না ধরে আমি সেখানে 2/3 ধরে নিলাম, এবং বলেছে এর অনন্যক। অনন্যক মানে কি? এর উল্টোটা, মানে 1 দিয়ে ভাগ করলে যেটা হয়। তাহলে 1 দিয়ে ভাগ করলে কি হবে? এটা 2/3টা 3/2 হয়ে যাবে। তাহলে বলেছে এদের গুণফল। তাহলে যখন আমরা গুণ করব 3 3 কাটবে, 2 2 কাটবে, কত হচ্ছে 1, তাই না? তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার বি। বি অপশনটাই আমার রাইট অ্যান্সার, তাই না? ক্লিয়ার? চলো নেক্সট। প্রদত্ত কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা, দেখো যেগুলো আমাদের মূলদ সংখ্যা নয় সেগুলোই আমাদের অমূলদ সংখ্যা, এগুলো পড়িয়ে এসেছি আমি, তাই তো? তাহলে আমাকে অমূলদ সংখ্যা চেক করতে গেলে আগে আমাকে দেখবো যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আমাদের কোনটা মূলদ সংখ্যা নয় সেটা আমাকে দেখতে হবে। তো দেখো √4, আমি রুট দেখেই আমরা বসিয়ে দেবো না, রুট দেখেই যে আমি এটাকে অমূলদ বলে দেবো না তা কিন্তু নয়। কারণ যে সংখ্যাটার আমরা বর্গমূল করতে পারবো না, ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা আনতে পারবো না, তাকেই কিন্তু আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। কিন্তু যে সংখ্যাটাকে আমরা যদি বর্গমূল করে পূর্ণ সংখ্যা আনতে পারি তাকে কিন্তু আমরা অমূলদ সংখ্যা বলবো না, তাই না? তো দেখো √4, √4 এ বর্গমূল করলে 2, √9 এটা হচ্ছে 3, আর 0.25 অনেকে আবার এইটা করে দিয়ে আসবে না, এইটা করে ঠিক মেরে দিয়ে আসবে না যে হ্যাঁ এই অপশনটা, কারণ 0.25 তুমি বলবে এটা তো আমরা বর্গমূল শিখিনি। বাবা এটাকে ভেঙে নাও, দেখো ভেঙে নিলে কি পাচ্ছ আমি, √0.25। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি হচ্ছে 25, দশমিক তুলে নিচে হচ্ছে দুটো শূন্য একের পিছনে, তাহলে 100, তাহলে 5 এর বর্গমূল হচ্ছে 5 আর 100 এর বর্গমূল হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 0.5। তাহলে আমরা কি পাচ্ছি? তো আমরা মূলদ সংখ্যার আকারে পাচ্ছি, কারণ 0.5 মানে কত? 5/10, তাহলে এটাও তো আমাদের মূলদ সংখ্যা, তাই না? তাহলে আমরা এটাও মূলদ সংখ্যা পাচ্ছি, এটা কত? 0.5। কিন্তু দেখো √5, √5 কে কি আমরা বের করতে পারবো? পারবো না, কারণ √5 এর যখন আমরা এটা মান বের করার চেষ্টা করব সেটা কিন্তু আমাদের 2 পয়েন্ট সামথিং আসবে,
সেটা অসীম অবধি যাবে। যেটা আমাদের অসীম এবং অনাবৃত আসবে সেটা কিন্তু আবৃতও আসবে না, কারণ আবৃত চলে এলে আমরা সেটাকে পূর্ণ মূলত সংখ্যায় প্রকাশ করে দিতে পারবো, কিন্তু আবৃত আসবে না। তার জন্য কিন্তু এটাকে আমরা অসীম ও অনাবৃত হবে বলে এটাকেই আমরা বলবো অমূলদ সংখ্যা। এটাই আমাদের একমাত্র কি অমূলদ সংখ্যা, তাই না? তাহলে অপশন কি? অপশন ডি। ডি অপশনই আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন দেখো আছে 2/5 ও 4/5 এর মধ্যে মূলদ সংখ্যা আছে। এখানে দেখো তোমরা যেটা ভুল করো, আমি যেটা দেখেছি 2/5 আর কি দাও আছে 4/5, তো 2 আর 4 এর মাঝখানে আছে 3, তাহলে তোমরা বলে দাও একটা, এই যে একটা। বাবা এটা ভুল। কেন? কারণ হচ্ছে দেখো এটা তো দুটো মূলদ সংখ্যা, আমরা তো থিওরি পড়ানোর সময় শিখে এসেছিলাম তাই না, যে যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। কি করে? কারণ আমি যদি এর মাঝখানে একটা মূলদ সংখ্যা 3/5 নিয়ে নিই, তাহলে দেখো 2/5 আর 3/5 এদের মাঝখানেও তো থাকবে, কারণ এটাকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলেও তো একটা মূলদ সংখ্যা পাবো আমরা, তাই না? ঠিক একইভাবে 3/5 আর 4/5 এটার মাঝখানেও আমরা একটা মূলদ সংখ্যা পাবো, আবার যেটা পাবো তার মাঝখানে আবারও একটা মূলদ সংখ্যা পাবো। তো এরকম করে আমরা যত স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব তত কিন্তু মূলদ সংখ্যা পেতেই থাকবো, এবং সেই মূলদ সংখ্যা হচ্ছে অসংখ্য পাবো, অনেক পাবো। সেই জন্য আমরা এখানে বলতে পারবো না যে একটা কি দুটো কি তিনটা হবে, এটা বলতে পারবো না, আমরা বলবো অসংখ্য মূলদ সংখ্যা। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। -3/5 কে কোন মূলদ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল -1 হবে? তাহলে আমরা কি দিয়ে গুণ করবো সেটা জানি না, তাহলে যেটা জানি না সেটাকে আমি এক্স ধরে নেব। তাহলে আমরা যদি এক্স ধরে নিই তাহলে -3/5 ইন্টু এক্স, তার মান হচ্ছে -1, তাই তো? এবার আমাকে এক্স এর মানটা বের করতে হবে। তো এবারে দেখো আমি যদি এই মাইনাসটা উভয় পক্ষে যদি গুণ করে দিই তাহলে মাইনাসটা এখানে মাইনাস কেটে যাবে, তাহলে আমরা কি পাবো এখান থেকে? এখানে পাবো -3/5 ইন্টু এক্স, তার মান হচ্ছে 1। ক্লিয়ার? এবারে দেখো যদি আমি এক্স এর মান বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু কত লিখবো? এটা সেদিকে যাবে, তাহলে আমার সেদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তার 5/3, তাই না? তাহলে -5/3 যদি আমি গুণ করে দিই তাহলেই কিন্তু আমার সেটা -1 অ্যান্সার আছে। তাহলে -5/3 কোথায় আছে দেখো, এক্স এর জায়গায় -5/3, এই যে ডি অপশন, এটাও ডি অপশন, তাই না? অ্যাকচুয়ালি অপশনগুলো ডি বেশি পাচ্ছি আজকে, তাই না? অবশ্যই ডি হচ্ছে, তাই তো? আর চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা কি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো 1/3 ও 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো, তাহলে এখানেও একটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে যদি মূলদ সংখ্যা বের করতে চাই তাহলে আমরা কি করি? মূলদ সংখ্যা বের করানোর নিয়ম, দুটোকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1/3 প্লাস 1/2/2। তাহলে দেখো উপরে যদি লসাগু নিই 3 2 লসাগু 6, 3 2 আর 2 3, নিচে 2, তাহলে 3 2 কত 5, তাহলে 5/6 ইন্টু 1/2 মানে কত 5/12, 6 2 12, তাহলে 5/12, তাহলে এটাই হচ্ছে একটা উত্তর। তাহলে এটা কি আছে অপশনে? দেখো আচ্ছা এইটা আমার অপশনে কিন্তু নেই 5/12, তাহলে এইটা যখন নেই তাহলে আমাকে এটাকে কিন্তু আরেকটু ভেঙে নিতে হবে, তাহলে ভেঙে দেখে নি যে এরপরে আরো কিছু আছে কিনা 5/12 পরে, ঠিক আছে? কারণ যেহেতু আমার এটাকে আমি ভেঙে দেখলাম, কারণ 1/3 আর 1/2 এটাকে যদি আমি ভেঙে দেখে নিই তাহলে নিচে দেখো আমরা 5/12 পাচ্ছি। এবার দেখো আমরা যেহেতু এই অপশনটা এখানে নেই, কোনো জায়গায় নেই দেখো, তাহলে তখন আমরা এটাকে কি করব? আর একটু ভেঙে নেব। চলো আর একটু ভেঙে নিই আমরা। তাহলে এটা যদি ভাঙতে চাই আর একটু, তাহলে আরেকটা কাজ করতে পারো যে 5/12 আর 1/3 এদের মাঝখানে একটা চেক করবে যে 5/12 আর 1/3 মাঝখানে কিছু আছে কিনা। দেখো 1/3 আর 5/12 এটা যদি আমি ক্যালকুলেশন করি, 1/3 প্লাস 5/12 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো এটা যদি আমি যোগ করি 3 4 12 যদি লসাগু হয় 3 4 12, তাহলে 4 প্লাস 5 ডিভাইডেড বাই 2, তাহলে কত পাচ্ছ? 5 4 9 আর 12 2 24। ক্লিয়ার? 5 4 9 আর 12 2 24। এবার কি করবে? তুমি 9 কে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 3, আর এটা হচ্ছে 3/8, 3/8 একটা তুমি পাবে কিন্তু 3/8, কিন্তু সেটাও দেখো আমার অপশনে কিন্তু নেই। তাহলে আমাকে সেটা যখন নেই আমি এখানে একটা কাজ করবো এবারে, কি বলতো? এর হরগুলো সমান করবো, কারণ এগুলো করতে গেলে আমার অনেকটা সময় চলে যাচ্ছে, অনেকটা সময় বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করবো? হরগুলোকে সমান করে নেবো। আমরা আরেকটা উপায় তো শিখেছিলাম হর সমান করে, কিভাবে শিখেছিলাম? 1/3 আর 1/2। তাহলে আমরা কি করতাম? সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে যেতাম হরটাকে সমান করে, তাই না? তাহলে কি করব? দেখো এটা যদি হর সমান করতে চাই 3 আর 2 এর লসাগু কত? 6,
তাহলে এই 3টাকে যদি 6 নিয়ে যেতে যাই, 3 ইন্টু 2, আর এখানে 1 ইন্টু 2, কারণ আমরা জানি যে কোনো ভগ্নাংশের লবে যে মানটা দিয়ে মানে যে সংখ্যা দিয়ে গুণ করব, হরেও যদি সেই সংখ্যাটা দিয়ে গুণ করি, তাহলে কিন্তু ভগ্নাংশের মান আমার একই থাকে, তাই না? তো তার জন্যই কিন্তু আমরা লব আর হরে 2 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে দেখো এটা পাচ্ছি আমরা 2/6, আর এইটা দেখো আমরা এখানেও আমরা 2টাকে যদি 6 নিয়ে যেতে যাই 3 দিয়ে গুণ করব, আর এখানেও আমরা 1 ইন্টু 3, তাহলে 3/6, তাহলে 2/6 পেলাম, 3/6 পেলাম। ক্লিয়ার? তাহলে দেখো এখানে 2/6 আর 3/6 এর মাঝখানে নিশ্চয়ই এখানে কিছু নেই, তখন এটাকে আমি আবার চেঞ্জ করাবো। তাহলে দেখো 2/6, তাহলে 2/6 এটাকে যদি আমি আবার তার সমতুল্যতে নিয়ে যেতে যাই, আচ্ছা 2/6 আমি এদিকে লিখছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে 2/6 এখানে পাচ্ছি কোনটা, 2/6 পাচ্ছি আর 3/6 পাচ্ছি। তাহলে এই দুটো সংখ্যাকে আমি আবার এদিকে লিখছি, দেখো 2/6 আর 3/6। তার জন্য আমি এটাকে একটু এদিকে সরিয়ে নিই, এটাকে এদিকে সরিয়ে নিই। আচ্ছা এদিকে দেখো 2/6, তাহলে 2/6 আর নিচে হচ্ছে 3/6। তাহলে এখানেও আমি কি করছি, একে সমতুল্য নিয়ে যেতে গেলে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 2 4 আর 6 2 12। আর এখানেও দেখো আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে 6 ইন্টু 2, আর উপরেও আমি 3 ইন্টু 2 করছি, তাহলে এটাও 3 2 6, 6 2 12। তাহলে 4/12 আর 6/12 এদের মাঝখানে হচ্ছে 5/12। দেখো 5/12 কি আছে? 5/12 কিন্তু নেই, নেই। তাহলে আমি কি করব, এটাকে কি আবার 2 দিয়ে গুণ করব? সেটা 2 দিয়ে গুণ করলে 24 হয়ে যাচ্ছে, কিন্তু নিচে একটা 18 দিয়ে পড়ে আছে, দেখো তাহলে 18 আছে, মানে এই যে 2/6 এটাকে আমি যদি 6টাকে 3 দিয়ে গুণ করি 18 হয়ে যাবে। তখন আমরা কি করব, এই 2/6টাকে আমরা 3 দিয়ে গুণ করব, উপরেও 3 দিয়ে গুণ করব, আর এখানেও 3/6 যেটা ছিল এটাকেও আমরা কি করছি, আমরা এটাকেও 3 দিয়ে গুণ করব, আর উপরেও এটা 3 দিয়ে গুণ করব। তাহলে এটা 2 3 6 আর 6 3 18, আর এদিকে দেখো 3 3 9 আর 6 3 18, তাহলে 6/18 আর 9/18 পাচ্ছি। তাহলে 6 আর 9 এর মাঝখানে নিশ্চয়ই কোনো না কোনো মান আছে, 7 আর 8। এবার 7/18 আছে দেখো অপশনে আমার ডি অপশন, তাহলে ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আমার অপশন গুলো পেতে আমার কিভাবে কাজ করতে হচ্ছে বুঝতে পারছো? তো ঠিক এইভাবেই কিন্তু আমি চেক করব, কারণ মূলত সংখ্যা বের করানোর প্রসেস কিন্তু আমি তোমাদের অনেকগুলো শিখিয়ে দিয়েছিলাম, তাই না? একটা হচ্ছে হর সমান করে, একটা হচ্ছে সমতুল্য মূলত সংখ্যায় নিয়ে গিয়ে, আর হচ্ছে প্লাস দিয়ে এই যে যোগ করে 2 দিয়ে ভাগ করে এটা শিখিয়েছিলাম, আর এটা কি শিখিয়েছিলাম তোমাদের, এন দিয়ে শিখিয়েছিলাম, এন ধরা দিয়ে, তাই তো? যেটা ডি, ডি হচ্ছে কি আমাদের y - x/n+1, সেই সূত্র শিখিয়েছিলাম। তো অনেকগুলো প্রসেস কিন্তু আমি শিখিয়েছিলাম। ধরো তুমি এই প্রসেসটা যেটা করছিলে প্রথমে, মানে এইটাই যে প্লাস দিয়ে 2 দিয়ে ভাগ, এইটাতে ধরো তুমি আনতে পারলে না, তাহলে কি তুমি পরপর একটা চেক করে করে যাবে? এটা অনেক বড় হয়ে যাবে, তাই না? সেই জন্য আমরা সমতুল্য মূলত সংখ্যায় হরটাকে সমান করে নিয়ে আসার চেষ্টা করব। দেখো এটাতে কিন্তু আমি ডাইরেক্ট পেয়ে গেলাম। বোঝা গেছে? তো এইভাবেই কিন্তু আমরা চেক করব। চলো নেক্সট দেখে নিই আমাদের কি আছে। এই জিনিসটা একটু বলে দিই তোমাদের। তো অ্যাকচুয়ালি আমাদের অনলাইনে যেটা কোর্স সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, আর তোমরা যারা ক্লাস 8 এর স্টুডেন্ট তোমাদের জন্য যেটা অনলাইন কোর্সের নাম রয়েছে, অনলাইন ব্যাচের নাম সেটা হচ্ছে আমাদের ভিসা ব্যাচ রয়েছে, ঠিক আছে? তো যারা তোমরা ইউটিউবের স্টুডেন্টরা রয়েছে ক্লাসটা দেখছো, তো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় যে না আমাদের কাছে তোমরা পড়বে, ঠিক আছে, আরো নতুন কিছু শিখবে, নতুন কিছু জানবে, তাহলে তোমরা অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে পারো। আর যদি তোমরা কোর্সে জয়েন হতে চাও তাহলে এই যে উপরে লেখা এই যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করবে, কল করলে এখান থেকে তোমরা ডিটেলসে জেনে নিতে পারবে কোর্স। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ আছে, দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ, কি হবে? মূলত সংখ্যা, এটা আমরা প্রমাণ করিয়ে এসেছি যে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে, তাই না? -3/8 এর সঙ্গে ড্যাশ গুণ করলে 1 পাওয়া যাবে। কত গুণ করলে? জানি না কত গুণ করলে, তাহলে আমি x ধরে নেব। -3/8 ইন্টু x, সেটাই হচ্ছে 1। তাহলে x কত হবে? x হচ্ছে মাইনাস, সেখানে ভাগ হলে মাইনাস হয়ে যাবে, আর -8, তাই না? তাহলে আমি অ্যান্সারে কি লিখবো? -8, -8 যদি গুণ করি তাহলে কিন্তু আমার 1 হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, -5/16 কে ড্যাশ দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। কত দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে সেটা বের করব। তাহলে দেখো আমি কি লিখবো, -5/16/x, আমি ধরছি x দিয়ে ভাগ করলে, তার মান হচ্ছে 1। তাহলে আমার x দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে x টা কত হবে? x হচ্ছে আমার 1টা যদি এখানে ভাগ হয়ে যায় তাহলে -5/16, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এইটাকে যদি এইটাই দিয়েই ভাগ করে দিই তাহলেই তো আমি 1 পাবো, তাহলে তো সব কেটে গেলেই তো 1 হবে। লব আর হর যদি কেটে যায় তাহলে তো আমার 1 হয়, তাই না?
তাহলে আমি কি লিখবো, -5/16, -5/16 দিয়ে ভাগ করলে ভাগফলটা 1 হবে। বোঝা গেছে? চলো নেক্সট। আচ্ছা, সত্য মিথ্যা। এখানে বলা আছে a এবং b মূলদের সংখ্যা হলে a/b সর্বদা একটি মূলদের সংখ্যা হবে। এটা কি ঠিক? এটাই তোমরা অনেকে ভুল করো। কি? তোমরা সবাই সত্য বলে দিয়ে চলে আসো, কিন্তু আমি বলবো এটা মিথ্যা। কারণ সর্বদা হবে না, সর্বদা হতো কখন, যদি b টা নট ইকুয়াল টু 0। কারণ আমরা তো জানি যে a b বলেছে মূলদের সংখ্যা, b তো কোন মান বলেনি। আমি যদি b টাকে 0 ধরে নিই, তাহলে সামথিং বাই 0, 0 দিয়ে ভাগ কি সম্ভব হয়? সম্ভব হয় না। তাহলে যদি আমি 0 দিয়ে ভাগ করি তখন কিন্তু মূলদের সংখ্যা পাবো না, 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তখনই মূলদের সংখ্যা পাবো। তার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের মিথ্যা হবে। ক্লিয়ার? এটা সত্য হতো কখন, যদি b 0 নট ইকুয়াল 0 হতো। এখানে লিখে দিই যে সত্য হবে যদি b নট ইকুয়াল টু 0 হয়। এটা যদি তোমাকে প্রশ্নে মেনশন করা থাকতো যে a b মূলদের সংখ্যা এবং b নট ইকুয়াল টু 0, তাহলে a বাই b সর্বদা মূলদের সংখ্যা হবে, তখনই আমি সত্য লিখতাম। কিন্তু যেহেতু বলে দিয়েছে এখানে b মেনশন করা নেই যে b টা নট ইকুয়াল টু 0, তার জন্য আমরা বলবো যে এটা একটা মিথ্যা। ক্লিয়ার? চলো নেক্সট। a ও b দুটি পূর্ণ সংখ্যা যেখানে a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0। দেখো এখানে কিন্তু মেনশন করা আছে a ও নট ইকুয়াল টু 0, b ও নট ইকুয়াল টু 0। a ও b এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হবে a প্লাস b বাই 2। অফকোর্স এটাই তো আমরা শিখে এলাম, তাই না? যে দুটো মূলদ সংখ্যা, দুটো পূর্ণ সংখ্যা যদি a b হয়, তাদের মধ্যবর্তী মূলদ সংখ্যা কি হয়? a প্লাস b বাই 2। সেটাই সেটাই আমার দেওয়া আছে, দেখো। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমার সত্য। মানে আমরা নিচে লিখে দিতে পারবো যে অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। ব্যাস, হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট দেখে নিই আমাদের কি আছে। নেক্সট দেখো আমাদের কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আছে। কি আছে? -5/2 দিয়ে সেই কত যোগ করলে যোগফল 0 হবে? এখানে যোগফল বলেছে, তাহলে আমি জানি না কত যোগ করলে সেটা x ধরে নেব। তাহলে যদি আমি x ধরে নিই, তাহলে -5/b প্লাস x, এর মান হচ্ছে 0। মানে আমি তার জন্য আমি প্রথমে লিখে নেব, ধরি x যোগ করলে 0 হবে, এটা লিখে নেব যে ধরি x যোগ করলে যোগফল 0 হবে। এটা লিখে দেবো যে x যোগ করলে যোগফল 0 হবে। ক্লিয়ার? যোগফল 0 হবে। এরপর আমরা এই স্টেপটা করব। কি করব? -5/2 প্লাস x ইকুয়াল টু 0। তাহলে দেখো যদি এইটা লিখি তাহলে এখানে কি লিখবো? x ইকুয়াল টু কি লিখতে পারবো? আমরা যদি এটা এদিকে নিয়ে চলে যাই, তাহলে -5/2, কারণ এই মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটা -5/2 হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে আমার -5/2। এটাই যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমার 0 হয়ে যাবে, তাই না? ক্লিয়ার? চলো নেক্সট। কোন মূলদ সংখ্যা দিয়ে 9/13 কে গুণ করলে গুণফল 1 হবে? এখানে গুণফল 1 বলতে চেয়েছি, তার মানে আমি এখানে লিখে নেব কি, ধরি x দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে গুণফল 1 হবে। এবারে দেখো তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব তোমার 9/13 ইন্টু এক্স, সেটাই হচ্ছে 1। তাহলে এক্স কত হবে? এক্স হচ্ছে আমার 13/9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, তাই না? তাহলে 9/13 কে 13/9 দিয়ে গুণ করলে আমার গুণফল 1 হয়ে যাবে। ক্লিয়ার? এবারে নেক্সট আমার এই অঙ্কটা আছে। দেখো এটা কি বলেছে আমার এখানে। এখানে বলেছে -7/18 কে -5/6 এর অননক দিয়ে গুণ করলে গুণফল কত হবে? এটা তোমাদের বইয়ের অঙ্ক, বাট আমি নিয়েছি এই কারণে যেহেতু অননক দিয়ে দিয়েছে, তাই এই টাইপটা করানোর জন্যই আমি নিয়েছি তোমাদের এই অঙ্ক। ঠিক আছে? এটা তোমার বইতেই আছে এই অঙ্কটা। ঠিক আছে? দেখো বলেছে -5/6 এর অননক দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে আমাকে -5/6 এর অননকটা বের করে নিতে হবে, তাই না? তাহলে সেটা আমি বের করে নেব। তাহলে অতএব কি লিখবো? -5/6 এর অনন্যক। তাহলে এর অনন্যক কি হচ্ছে? মানে 1/এইটা। তাহলে আমরা কি লিখবো? 1/-5/6, মানে এটা হচ্ছে -6/5। ক্লিয়ার? এবারে কি করব? 7/18 কে এইটা দিয়ে গুণ করব, বলেছে তো দিয়ে অননক দিয়ে গুণ।
তাহলে অতএব কি লিখবো, অতএব নির্ণয় গুণফল, যে নির্ণয় গুণফল সমান 7/18 ইন্টু -6/5। তাহলে যদি আমি কাটাকাটি করি, দেখো 6 3 18, তাহলে এই কত হচ্ছে -7, আর নিচে হচ্ছে 7 5 3 15, ব্যাস -7/15। যে আমার এটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার মানে এটাকে অনন্য দিয়ে গুণ করলে গুণফলটা আমার এটা হবে, নির্ণয় গুণফল হচ্ছে এটাই। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট কি আছে দেখে। আচ্ছা, নেক্সট বলেছে 6/5 ও 8/3 -8/3 এই সংখ্যা দুটোকে সংখ্যা রেখায় সাজিয়ে দেখাতে বলেছে। তাহলে আমাকে এখানে একটা সংখ্যা রেখার দরকার আমার। চলো একটা সংখ্যা রেখা টেনে নিই। তাহলে এটা একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখাটা নিয়ে নিই, এটা সংখ্যা রেখা নিলাম, হলো। এবার আমি সংখ্যা রেখার দুদিকে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে -ইনফিনিটিভ দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের +ইনফিনিটিভ দিকে যাচ্ছে। এবার দেখো বলেছে -8/3। আচ্ছা, আমি এখানে 0 দিয়ে লিখি 0, এটা হচ্ছে আমার +1, এটা হচ্ছে +2, আর এটা হচ্ছে +3, এরকম করে চলছে। ঠিক একইভাবে এদিকেও আমার -1, এটা -2, এদিকে হচ্ছে -3 চলছে। এবার দেখো যখন আমি মানটা বের করব, আমরা সংখ্যা রেখায় বসাবো, তখন কিভাবে বসাবো? আগে 6/5 আছে, ওই 6/5টাকে কিন্তু আমাকে ভেঙে নিতে হবে আমার, তাই না? তো 6/5 যদি আমি ভেঙে নিতে চাই, তাহলে দেখো 6/5 লবটা বড়, 6/5, তাহলে এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে কত হবে? 1/5, মানে 1 + 1/5, তাই না? তাহলে দেখো আমার 1-এর থেকে বড়, কিন্তু তারপরে আমার ছোট। 1-এর থেকে বড় মিন্স 1-এর থেকে এইটা 2 এর মাঝখানে থাকবে, কারণ 1 প্লাস আছে 1/5, 1/5 মানে কি? লবটা ছোট হরটা বড়, মানে সে মানটা 1-এর থেকে ছোট হবে, তাই তো? তাহলে 1-এর থেকে ছোট কোনটা? এই মানটা। 1-এর থেকে বড় মানে এই 1 প্লাস, মানে এখান থেকে প্লাস হয়ে গেল, এইদিকে যাচ্ছে এবারে, কিন্তু 1-এর 5 মানে এইটুকুর মধ্যে থাকবে, বা সেই যে মধ্যেটা থাকবে সেটা কোথায় থাকবে সেটা আমাকে বুঝতে হবে। তার জন্য দেখো যেহেতু আমার 1/5 এটাও <0, তার মানে এই মানটাকে আমি টোটাল মানে 1/5 যেহেতু আমার, সরি <0 নয়, <1 হবে, এটা <1, সেই জন্য আমরা কি করব, এটাকে এই 1/5টাকে আমরা লব যদি 1 আছে, হর যদি 5 থাকে, আমরা টোটাল এই মানটাকে আমরা 0 থেকে 1 এর মধ্যে মানটাকে, মানে অ্যাকচুয়ালি এই 1 থেকে 2 এর মধ্যে মানটাকে, কারণ এটা তো 1 এর উপরে আছে, তার মানে আমার এই 1 থেকে 2 এর মধ্যে যে মানটা, এই মানটাকে আমি টোটাল 5টা টুকরো করব। ক্লিয়ার? 5টা টুকরো করব, মানে যদি আমরা 5 টুকরো করি, মানে এটাকে যদি 1 কে যদি আমি 5/5 লিখে দিই, তাহলে কি হবে? তাহলে দেখো খেয়াল করে, আমার এই 1 থেকে 1/5 মানে কি? 5 ভাগের 1 ভাগ, তাই তো? মানে এই অংশটাকে আমি কি করছি, 2টাকে আমি কি লিখবো, যদি তুমি এই দিক দিয়ে ভাবো, আবার যদি তুমি এদিক দিয়ে ভাবো, 2টাকে আমি কি লিখবো, 10/5 লিখবো, তাই না? এটা 6/5 যেহেতু আছে, আমি সেই জন্যই বলছি আমি, কারণ 6/5 মানে 1-এর থেকে বড়, তার মানে এটা আমি 2টাকে 10/5 লিখছি। তার মানে আমার 5/5, 1 মানে কি? এটা হচ্ছে 5/5, তাহলে 5/5 আর 10/5 এদের মাঝখানে যে পয়েন্ট গুলো থাকবে, এটা কি কি থাকবে? 6/5, 7/5, 8/5, 9/5, আর কি 10/5 মানে 2। তার মানে আমার টোটাল কি? টোটাল 5 ভাগ করছি, মানে মাঝখানে আমি 4টে দাগ কাটছি, তার মানে 4টে দাগ কাটবো, মানে 1 2 3 4, এটাই শিখেছিলাম আমরা, তাই না? যে মাঝখানে যখন আমি 5টা দাগ মানে 5 ভাগ নেব, 5 ভাগ নেওয়া মানে আমি মাঝখানে 4টে দাগ কাটবো, কারণ একটা দাগ কাটলেই আমার কি হবে? দুটো ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 4টা দাগ কাটলে আমার 5টা ভাগ হচ্ছে, তাই তো? কারণ যতগুলো ভাগ দরকার মাঝখানে আমি একটা দাগ কমিয়ে দেবো। এটাই শিখেছিলাম তো, যে ধরো একটা পার্টি হচ্ছে, কেক খাবে তোমরা, তো কেক খেতে গেলে ধরো একজন খাবে, তাহলে পুরো কেকটা খেয়ে নিবে। যখন দুজন খাবে তাহলে সেটা অর্ধেক পড়বে, তাই তো? সমান অর্ধেক যদি করে নাও, তাহলে মাঝখানে একটা দাগ কাটলে দিলে অর্ধেক হয়ে গেল, তো দুজন দুজন অর্ধেক করে নিয়ে নিলে দুজন, তাই না? কারণ এদিক ওদিক কম বেশি হয়ে গেলে কি হয়, তোমরা তো মারপিট লাগিয়ে দেবে, সে কেন কম নেবে, আমি কেন বেশি নেবো, হতেই পারে, ঠিক আছে? কিন্তু আমরা সমান ভাগ করি, তাই জন্য সমান ভাবে কাটি। তাহলে দুজন খেতে গেলে একবার কাটলাম, যখন আরেকজন অংশীদারি এলো, সে ভাগ নিতে এলো, আমাকে তো কেকটা ভাগ দিতে হবে, তখন কি করা হয়? 3টে ভাগ যখন করা হবে, তাহলে মাঝখানে নিশ্চয়ই 2টো দাগ কাটবো, দিলে আমার 3টে ভাগ হয়ে যায়, তাই না? এটা যদি আমার কেক হয়, তাহলে আমি যদি মাঝখানে একটা দাগ কাটি, 2টো ভাগ হয়ে গেল। আমি যদি মাঝখানে আমি আরেকটা দাগ কেটে দিই, মানে আরেকটা সমান দাগ কেটে দিই, মানে ধরো আরেকটা কেক এরকম,
তাহলে আমি যদি আরেকটা ভাগ করতে যাই তাহলে সমান ভাগ করতে গেলে আমাকে হয় এরকম করতে হবে, তাই না? বা এরকম না করলেও তুমি এদিক দিয়েও কাটতে পারো, মানে এটা যদি আমার কেক হয় তুমি এরকম একটা কাটলে আর এরকম একটা কাটলে, ধর এটা একটা সমান, এটা একটা সমান, এটা একটা সমান, আমি ধরে নিচ্ছি সমান ভাগ, তাহলে কি মাঝখানে দুটো দাগ কাটছো, তো তাহলে আমি যতজনের মধ্যে ভাগ করব একটা দাগ কিন্তু আমাকে কম কাটতে হবে, তাই না? তাহলে এখানে আমাকে কাটতে ভাগ করতে হবে কতজনের মধ্যে, 5 জনের মধ্যে, তাহলে 4টা দাগ কাটবো। সেই জন্য আমরা কি করেছি, 4টা দাগ নিয়েছি, 1 2 3 4, 4টা দাগ নিয়েছি। তাহলে দেখো 5/6 থেকে 5/5 থেকে 10/5 এর মধ্যে যে মানগুলো থাকবে, এটা কি থাকবে 6/5, এটা হচ্ছে 7/5, এটা কি, এটা হচ্ছে 8/5, এটা হচ্ছে 9/5। ক্লিয়ার? তো এরকম প্রত্যেকটা মান কিন্তু আমরা পাবো। তাহলে 6/5 কোনটা, 6/5 হচ্ছে আমার এই জায়গাটা, মানে এখানে যদি আমি একটা নাম দিয়ে দিই যে এটা কি, এটা হচ্ছে আমার পি পয়েন্ট, তাহলে পি পয়েন্টই হচ্ছে আমার 6/5। ক্লিয়ার? বোঝা গেছে? তাছাড়া আমি যেটা এভাবেও বলছিলাম সেভাবেও ধরতে পারো, যে আমার 1 প্লাস মানে 1-এর থেকে বেশি, 1/5 মানে 5/1 ভাগ, মানে 1 আর 2 এর মাঝখানে আমি টোটাল 5 ভাগ করছি, তার 1 ভাগ নিয়ে নেবো, মানে এই ভাগটাই যে 6/5 সেটাই হচ্ছে 6/5। ক্লিয়ার? কারণ দেখো এটা দেখো 1 2 3 4 5 টোটাল 5 ভাগ, তাহলে এটাই হচ্ছে আমার প্রথম ভাগ, 6/5 হয়ে গেল কমপ্লিট। এবার আসি নেক্সট, যেটা বলেছে -8/3, তো এখানে দেখো -8/3, তাহলে -8/3 কে আমি কি লিখতে পারবো, এটাকে দেখো ভেঙে যদি লিখি -3 2 6, তাহলে 2×2/3, তাই না? তাহলে এটাকেও আমি যদি মাইনাসটা সামনে রাখি তাহলে 2 + 2/3, মানে আমি 2 এর থেকে বড় নেব মাইনাসের দিকে, মানে এই যে -2 থেকে এদিকে আসবে, মাইনাস থেকে 2 এর থেকে বড় নেব, কিন্তু 2/3 মানে তারপরে যে পার্টটা থাকবে সেটা হবে 3/2 তো এইটা মানে কি, এই যে 2/3 এটা মানে কি বোঝায়, 2/3টা আমার 1-এর থেকে ছোট, তার মানে 2 থেকে 3-এর মধ্যে যে অংশটা সেটাকে যদি আমি 1 অংশ ধরি, তাহলে সেটাকে আমি 3 ভাগ করব, 3 ভাগ করে তার দুটো ভাগ নেব, তাই না? 3/2 ভাগ, কিন্তু সেটা 1-এর থেকে ছোট, তার মানে এই অংশটাকে আমি টোটাল 3 ভাগ করব, 3 ভাগ করা মানে মাঝখানে দুটো দাগ কাটলাম। ক্লিয়ার? তাহলে 3 ভাগ হলো 1 2 3, তাহলে 3/2 ভাগ নেব, তার মানে 1 2 মানে এই অংশটা নেব, এটাই হচ্ছে আমার কোনটা, -8/3। বোঝা গেছে? এটাই হচ্ছে -8/3। তাহলে এটা যদি আমি নাম দিয়ে দিই যে এটা আমার কোন পয়েন্ট, এটা হচ্ছে আমার সাপোজ কিউ পয়েন্ট। আচ্ছা আলতা কালি একটা নিয়ে, সাপোজ এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে অতএব আমরা লিখে দিতে পারবো, অতএব 6/5, বা আমি এটা লিখি অতএব 6/5 ও -8/3 সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় বসিয়ে সংখ্যা রেখায় বসিয়ে যথাক্রমে 6/5 এর জন্য পি পয়েন্ট, তাহলে যথাক্রমে পি ও আর -8/3 এর জন্য কিউ পয়েন্ট, তাহলে কিউ বিন্দু পেলাম। ব্যাস, এটাই তোমরা ছবি রেখে নেবে, সংখ্যা রেখা টেনে দিয়ে লাস্ট একটা লাইন লিখে দেবে, কমপ্লিট হয়ে গেল, তাই না? ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট কি আছে, 3 ও 4-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো, তাহলে 4টা মূলদ সংখ্যা বলেছে। তাহলে এখানে দেখো মূলদ সংখ্যা যখন বের করতে বলেছে, আমরা যে প্রসেসগুলো জেনে এসেছি সেই প্রসেসগুলোর মধ্যে যে কোনো একটা প্রসেস ফলো করলেই আমার হয়ে যাবে, তাই না? আর যেহেতু পূর্ণ সংখ্যার আকারে দেওয়া আছে, তার জন্য আমার এখানে আর ওই a+b/2 ওইটাই কাজে লাগিয়ে দিলে হয়ে যাবে, ওগুলো নিতে গেলে ওগুলো একটু সময় লাগে, আমার a+b/2 ওই কনসেপ্টটাই নিয়ে এলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আমার, তাই না? তাহলে প্রথম আমি কি লিখবো, যে যদি আমার 3 + 4/2 একটা নিই, তাহলে কত হচ্ছে 7/2, এটা এদের মাঝখানে থাকবে, তাহলে এটা একটা আমি পয়েন্ট পেয়ে গেলাম। আবার একটা দেখো 3 আর 7/2 এর মাঝখানে যদি আমরা নিই, তাহলে 3 + 7/2/2, তাহলে 2 3 6, তাহলে 6 + 7/2/2 মানে 7 6 কত 13/4, 2 দিয়ে 4, তাহলে এটা একটা পয়েন্ট পেলাম। ক্লিয়ার? আবার দেখো আমরা যদি 7/2 আর 4-এর মাঝখানে নিতে চাই, তাহলে কি পাচ্ছি 7 + 4 2 8 /2/2, তাহলে 8 7 15, 15/4, তাহলে এটা একটা পয়েন্ট পেলাম। ক্লিয়ার? আবার দেখো তুমি যদি এই পয়েন্টটা না নেবে তাহলে আরো পয়েন্ট নাও, তাহলে আবার তুমি এদিকে বের করো, তোমার 13/4
আর 3 এর মাঝখানে এটাও তুমি নিতে পারো, 3 আর 13/4/2। এটা যদি নাও তাহলে দেখো কত হচ্ছে, 4 3 12 প্লাস 13/4 ইন্টু 2, মানে 13 আর 12 কত, 13 12 হচ্ছে 25, তাহলে 25/4 2 8 হয়ে গেল, তাই না? তাহলে এটা একটা পেয়ে গেলাম। এবার চারটা বলেছে, দেখো চারটাই কিন্তু আমি পেয়ে গেছি, আর আমার না বের করলেও চলবে। এবার তোমার যদি মনে হয় যে আমি এগুলো পেলাম, আচ্ছা এগুলো ঠিক না ভুল একবার চেক করে দেখি, চেক করতেই পারো। দেখো 7/2 মানে কত, 3.5, 3 আর 4 মাঝখানে না। আবার দেখো 13/4 ভাগ করো, 4 3 12, তাহলে 3 এর থেকে বেশি। দেখো 3 আর 4 মধ্যে দেখো 15/4 মানে কত, 4 4 16 হয়ে যাচ্ছে, 4 3 12, তার মানে 3 আর 4 মাঝখানে দেখো মিলে যাচ্ছে 25/8, 8 3 24, 25 আছে মানে এক বেশি, তাহলে আমার নিশ্চিত 3 এর থেকে বেশি হবে, দেখো মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখে দিতে পারবো, অতএব 3 ও 4 এর মধ্যে 4টি মূলত সংখ্যা, 4টি মূলত সংখ্যা যথাক্রমে কোনটা, একটা হচ্ছে 7/2, তাহলে 7/2, 13/4, 13/4, 15/4 ও আরেকটা হচ্ছে 25/8। ব্যাস হয়ে গেল আমার অঙ্ক। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট দেখে নি কি আছে। 2/5 ও 4/5 এর মধ্যে একটি মূলত সংখ্যা, এটা তো সোজা আছে, এটা তো একটি মূলত সংখ্যা বলেছে, তো একটা তো আমরা অবশ্যই বের করে নিতে পারবো, তাই না? দেখো যেহেতু এখানে হরটা সমান আছে, যেহেতু হরটা সমান আছে, সেহেতু তোমাদের এখানে ওই কনসেপ্টটাই কাজে লাগিয়ে দিচ্ছি। কোনটা, হর সমান যখন আমি লব কি লিখে নিতে পারবো, তাহলে 2/5 এখানে তো একই লাইনে হয়ে যাবে, ও 4/5, 2/5 ও 4/5 এর মধ্যে একটি মূলত সংখ্যা যথাক্রমে কোনটা, 2 আর 4 এর মাঝখানে কোনটা আছে, 3 আছে, তাহলে 3/5, ব্যাস হয়ে গেল আমার, তাই না? এই একটাই তো বলেছে, আমি একটাই লিখে দিলাম, হয়ে গেল আমার। এবারে যদি এখানে একটা না বলে 3টে থাকতো, 5টা থাকতো, তখন কিভাবে করতে, তখন সেই প্রসেসটা ফলো করতে গেলে আমাকে তাহলে এগুলো আমাকে সমতুল্য মূলত সংখ্যায় নিয়ে যেতে হবে, তাই না? মানে কি করতাম, মানে এই যে 2/5 আর 4/5, তাহলে যদি আমাকে বলতো সাপোজ 3টে বলে দিত, তাহলে কি করতাম, একে সমতুল্য নিয়ে যাওয়ার জন্য আমরা 2 দিয়ে গুণ করতাম, তাহলে 2 দিয়ে গুণ করলাম, এটিও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে, মানে এটা কি করলাম, অ্যাকচুয়ালি 2/5 কে এটা করছি আমরা, তাহলে কি করছি আমরা, দেখো 2 দিয়ে 4/10, তাহলে এটাও আমরা 4/5 কে আমরা কি করব, এটাও আমরা দেখো 2 দিয়ে গুণ করব, মানে হরটা সমান করছি। তাহলে হর যখন সমান করছি, তাহলে দেখো 4 দিয়ে কত 8, আর 5 দিয়ে 10, তাহলে আমার যদি 3টে বলতো, তাহলে দেখো 4 আর 8 এর মাঝখানে কি আছে, 5 6 7, তাহলে আমরা বলে দিতে পারবো যে অতএব 2/5 ও 4/5 এর মধ্যে কটি, আর 3টি মূলত সংখ্যা যথাক্রমে, তাহলে 3টি মূলত সংখ্যা যথাক্রমে কি কি, সেটা হচ্ছে আমার 4 পরে কি আছে 5, তাহলে 5/10, 6/10 ও 7/10, ব্যাস হয়ে গেল আমার। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু করবো, ঠিক আছে? একটা বলে আছে বলে এটা, এটা 3টের ক্ষেত্রে এইটা, যখন 5টা বলে দিবে তখন এটাকে আরেকটু বাড়িয়ে দেবো, মানে হরটা সমান করার জন্য 10 × 2 করে দেবো, 4 2 8, তাহলে 8/20, আর এটাও সেম 16 আর 16/20, তাহলে 8 আর 16 মাঝখানে দেখো 9 10 11 12 13 14 15, 7টা মূলত সংখ্যা আছে, তাই না? তো এইভাবেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট কেস দেখে নিই। আচ্ছা নেক্সট দেখো, এটা একটা আলাদা টাইপ নিয়েছি, এটা কি দেখো, হর সমান নেই, এখানে বলেছে 1/3 ও 1/4 এর মধ্যে দুটি মূলত সংখ্যা বসাও, তাহলে দুটো মূলত সংখ্যা কি হবে, তাহলে দেখো এখানে করতে গেলে আমরা কিভাবে করব, বলেছে 1/3 আর 1/4, তো এখানেও আমরা কিন্তু ওই প্রসেসটাই ফলো করব, আগে হরটাকে সমান করে নেব, তাহলে 3 আর 4, হরটাকে সমান করতে গেলে 3 4 এর লসাগু নেব, তাহলে 3 আর 4 এর লসাগু কত, সেটা হচ্ছে আমাদের 12, তাহলে 12, তাহলে এটা যদি 12 হয় তাহলে 3 কে আমাকে 12 নিয়ে যেতে হবে, তাহলে 1/3 × 12, এখানেও আমরা কি করব, 4টাকে 12 নিয়ে যাব,
তাহলে আমরা কি করব 4 ইন্টু, আচ্ছা সরি 3টাকে 12 নিয়ে যাব না, তাহলে 3টাকে 12 নিয়ে যেতে হলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করব, আর 4কে 12 নিয়ে গেলে 3 দিয়ে গুণ করব। তাহলে হরে যদি গুণ করি, আমরা তো জানি যে কোনো ভগ্নাংশের হরে যে সংখ্যা দিয়ে গুণ করব, লবে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশের মানটা আমার একই থাকে, তাই না? তার জন্য আমরা কি করব, উপরেও আমরা 4 দিয়ে গুণ করব, আর এখানেও সেম 1 ইন্টু 3 করব। তাহলে এটা কত পাচ্ছি, 4/12 পাচ্ছি, আর এটা কত পাচ্ছি দেখো, 3/12 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে 4/12, 3/12। কিন্তু দেখো দুটো মূলত সংখ্যা বলেছে, আমরা কি দুটো পাবো 3 আর 4 এর মাঝখানে? নিশ্চয়ই নয়। তার জন্য আমাকে আবার এটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে এটাকে যদি যখন আমি আবার বাড়িয়ে নিয়ে যাব, তাহলে আবার আমি লবটা সমান করা মানে হরটা সমান করব। তাহলে 4/12 ইন্টু 2, তাহলে উপরেও 2 গুণ করলাম, তাহলে 8/12 দুয়ে 24। এখানেও সেম 3 ইন্টু 2 আর 12 ইন্টু 2, তাহলে 3 দুয়ে 6 ডিভাইডেড বাই 12 দুয়ে 24। ক্লিয়ার? এখানেও দেখো 6 আর 8 এর মাঝখানে একটাই আছে 7, আমাকে দুটো চেয়েছে, তাহলে আবার ওটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে, তাই না? আবার হর সমান করব, তাহলে 24 ইন্টু 2, এখানে 8 ইন্টু 2 মানে 16, 24 দিয়ে 48। আর এখানেও দেখো 6 ইন্টু 2, আচ্ছা এখানে আমি গুণ করে দিই, তাহলে 6 ইন্টু 2, 24 ইন্টু 2, তাহলে কত, 12 আর 48। ক্লিয়ার? তাহলে দেখো 12 আর 16 এর মাঝখানে কিন্তু আছে 13, 14, 15, তিনটে আছে, আমার দুটো চেয়েছে, তাহলে লিখে দিতে পারবো যে অতএব 1/3 ও 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা যথাক্রমে কোনটা, 12 বেশি, তার মানে 13/48 ও 14/48। ক্লিয়ার? এখানে তিনটে যাইতো, আর একটা লিখে দিই, এক্সট্রা বলে লিখে দিই, তাহলে আর একটা কি হতো আমার, আর একটা হচ্ছে আমার 15/48। এবার দেখো তুমি এটা রেখে দিতে পারো, বা এটাকে তুমি একটু সরল করে নিলেও পারো, মানে লঘিষ্ঠ আকারে। দেখো 14/48 2 দ্বারা ভাগ কাটবে, কি 15/48 3 দ্বারা ভাগ কাটবে, এগুলো আমরা করে নিতে পারি, বা এটা রেখে দিলেও কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে আমরা এটাও শিখে নিলাম যে 1/3 আর 1/4 এর মধ্যে মূলদ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, এইখানে আমি এটারই মূলদ সংখ্যা নির্ণয়ের আর একটা প্রসেস আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? যেটা তোমরা ক্লাস 9-এ গেলেও শিখবে কিন্তু এই কনসেপ্টটা। ক্লিয়ার? তো সেটা তোমাদের এখানেও বলে দিচ্ছি, আমি থিওরি পড়ানোর সময় শিখে এসেছিলাম, বলে দিয়ে এসেছিলাম, এখানেও আমি বলে দিয়ে যাচ্ছি এই প্রসেসটা, ঠিক আছে? যে প্রসেসের সাহায্যে আমি এদের মাঝখানে আরেকটা মূলদ সংখ্যা মানে আরেকটা পদ্ধতিতে আমরা কিভাবে এদের মাঝখানে মূলদ সংখ্যা বের করতে পারবো সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো দেখো 1/3 আর 1/4 দুটো সংখ্যার মধ্যে মূলদের সংখ্যা বের করতে বলেছে। তো আগে আমাকে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমাকে বুঝতে হবে। তো ছোট বড় বুঝতে গেলে আমরা দেখো 1/3 আছে, 1/3 মানে কি, আমার হচ্ছে এখানে দেখো লবটা সমান, তাহলে লব যখন সমান হচ্ছে তাহলে আমার এখানে তো বলে দিতে পারি যে লব সমান হলে যেখানে আমার হরটা বড় হবে তার মানটা কি, তার মানটা হচ্ছে ছোট, আর যদি আমার হরটা ছোট হয় তার মানটা বড়, তাই না? তার মানে 1/3 এখানে হর দেখো ছোট, তার মানে এই মানটা বড়, আর 1/4 এখানে দেখো আমার হরটা বড়, তাহলে এই মানটা এই ভগ্নাংশের মানটা ছোট, তাই না? বা আরেকটা কনসেপ্টে ভাবতে পারো যে আমার কাছে একটা আম আছে, একটা আম আমি 3 ভাগে ভাগ করবো, 1/3 মানে কি 3 ভাগে ভাগ, আবার 1/4 মানে কি 4 ভাগে ভাগ। তাহলে একটা আমকে যদি আমি 3 ভাগে ভাগ করি, এক একজন যত করে পাবে, আর ঠিক একইভাবে একটা আমকে যদি 4 ভাগে ভাগ করি তাহলে এক একটা পোর্শনে যতগুলো হবে নিশ্চয়ই কম হবে, কারণ 3টা টুকরো করা মানে যতটা থাকবে ওইটা যদি আমি 4টা টুকরো করে দিই আরো পরিমাণটা তো কমে যাবে, তাই না? তার মানে আমার অ্যাকচুয়ালি 1/4টা ছোট মান। ক্লিয়ার? 1/4টা ছোট। তাছাড়া তুমি এই যে সমতুল্য এইখানে নিয়ে এসেও করতে পারো, ধরো তুমি ভাবছো যে আমি হরটাকে সমান করে দেবো, তাহলে হর সমান করেও ভাবতে পারো, যেটা দেখো হর সমান করেছিলাম, তাহলে হর 12 করেছিলাম, এটা 4/12 3/12, তাহলে হর যদি সমান হয়ে যায় লব বড় হলে মান বড়, তাহলে 4/12টা বড় মানে 1/3টা বড়, তাই না? তাহলে এখানে বড় কোনটা, তাহলে বড় হচ্ছে আমার 1/3, তাহলে আমি এখানে ধরে নেব বড়টাকে আমরা ওয়াই ধরবো, ধরি ওয়াই হচ্ছে আমার 1/3 এবং এক্স হচ্ছে আমার 1/4। ক্লিয়ার? এবারে সূত্রটা কি, যে অতএব আমরা কি লিখবো, 1/3 ও 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা বলেছে, তাহলে দুটি মূলদ
সংখ্যা যথাক্রমে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমার x প্লাস ডি ও x প্লাস 2d। ক্লিয়ার? এবার দেখো যতগুলো থাকতো, এটা যদি আমার 3টে বলতো তাহলে 3d অবধি যেতাম, এটি 4টে বলতো 4d অবধি যেতাম, n সংখ্যক বলে nd অবধি যেতাম, তাই না? থিওরি ছিল, সূত্র শিখিয়ে এসেছি আমি তোমাদের। তো এখানে আবার d কি সেটা আমাকে জানতে হবে। তাহলে এখানে লিখে নেব, যেখানে d হচ্ছে y মাইনাস এক্স ডিভাইডেড বাই n প্লাস 1, আর এখানে n এর মান কোনটা? 2, যেহেতু দুটো বলেছে 2 n এর মান। ক্লিয়ার? তাহলে মানগুলো বসিয়ে দেবো। y এর মান কত? y এর মান হচ্ছে 1/3, তাহলে 1/3 মাইনাস 1/4 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে 3 4 লসাগু হচ্ছে 12, তাহলে 3 4 12, 4 3 12 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 3, তাহলে কত হচ্ছে? 4 থেকে 3 গেলে আমার 1, তাহলে 1 ডিভাইডেড বাই 12 3 36 হলো। এবারে কি করবো? এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে অর্থাৎ এক্স, এক্স এর মান কত? 1/4, তাহলে 1/4 প্লাস ডি, ডি মানে 1/36, ও এক্স এর মান 1/4 প্লাস 2d মানে 2/36। ক্লিয়ার? এবারে এদের একটা লসাগু নেব, 4 আর 36। তাহলে 4 আর 36 আমি লসাগু নেব, তাহলে অর্থাৎ 4 আর 36 যদি লসাগু নিই তাহলে 36 হচ্ছে লসাগু, তাহলে 4 9 36, তাহলে 9 প্লাস 1, ঠিক আছে? তাহলে এটা একটা পাচ্ছি। ও আবার দেখো তোমার এখানে কত পাচ্ছি? 4 9 36, তাহলে 9 প্লাস 2/36, এটা একটা পাচ্ছি, তাই না? তাহলে অর্থাৎ কি লিখবো? অর্থাৎ 9 প্লাস 1 মানে 10/36, আর এখানে পাচ্ছি 11/36, এই মানটা। তাহলে এই দুটো কিন্তু আমার এদের মাঝখানেই থাকবে। ক্লিয়ার? যে 10/36 আর 11/36 হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তুমি বলবে স্যার আমার তো এখানে তো এরকম কোনো অপশন তো আসেনি, আমি কি করে বুঝবো যে এটা আর এটা ঠিক কিনা? বাবা এইটা আসেনি, কিন্তু এই জায়গাটা দেখো তো 4/12 এসেছিল আর 3/12 এসেছিল না আমাদের, তাই না? তাহলে আমি এইটাকে তো একটু মডিফাই করে লিখতে পারতাম। আমি এখানে 12কে 2 দিয়ে গুণ করে 24, 24কে 2 দিয়ে গুণ করে 48 নিয়ে চলে গেছিলাম। আমি যদি এটাকে আরেকটা ভাবে লিখে দিতাম, কি বলতো? 4/12 ছিল আর 3/12 ছিল আমার, তাই না? আমি যদি 12কে 36 আর 3 দিয়ে গুণ করতাম, তার মানে কি করতাম? যে 4 × 3/12 × 3 মানে কত? 12/36। ঠিক একইভাবে নিচে দেখো, আমি যদি করতাম 3 × 3 ডিভাইডেড বাই 12 × 3, তাহলে 9/36। তাহলে এদের মাঝখানে যেটা থাকবে সেটা কি থাকবে? এদের মাঝখানে আমার 10/36 থাকবে আর 11/36 থাকবে না? 9 এর পর 10 আছে, 10 এর পর 11 আছে, তাই না? দেখো 10/36 11/36, সেটাই তো এটা দেখো 10/36 11/36 মিললো। তাহলে আমরা যে কোনো একটা প্রসেস ফলো করলেই কিন্তু আমরা মূলত সংখ্যা বের করে দিতে পারবো। তাহলে অনেকগুলো প্রসেস কিন্তু আমরা শিখলাম। তো প্রত্যেকটা অঙ্ক তো আমি এক একটা টাইপ করে দেখালাম, তোমরা পরীক্ষায় যে কোনো একটা টাইপ ফলো করো, দেখবে তোমাদের অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট দেখে নি কি আছে। নেক্সট তোমাদের একটা গুণফল করতে দেওয়া আছে, মান বের করতে দেওয়া আছে, ঠিক আছে? যেগুলো তোমরা বিনিময় নিয়ম বা সংযোগ নিয়ম শিখে এসছো, সেই কনসেপ্ট থ্রু দিয়ে তোমাদের এই অঙ্কটা করতে হবে। ক্লিয়ার? চলো তাহলে দেখো, এটা যদি আমি গুণ করতে যাই, তোমাকে প্রথম দেখতে হবে 7/4 এর সাথে কোনটা কাটাকাটি করতে আমার সুবিধা হবে। তুমি নর্মাল তো গুণ করতেই পারো, সেটা একটু বেড়ে যাবে ক্যালকুলেটর। তো আমি কি করব? জাস্ট এদিক ওদিক সাজিয়ে নেব। কোন কনসেপ্টে? বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়মের কনসেপ্ট। তাহলে 7/4, এখানে দেখো 7 এর সাথে 42 কাটবে, 7 6 42, আবার 11 121 25 5 এগুলো কাটবে, তাহলে ওটাকে আমি একদিকে নিয়ে নেব। তাহলে কি করছি দেখো, 7/4 ইন্টু এইটাকে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে -81/42 ইন্টু -11/25 ইন্টু 5/121। ক্লিয়ার? এটা লিখে দিলাম আমরা। এবার তুমি এইখানে একটা জিনিস লিখে দিতে পারো, এইটা সমান কি? যে বিনিময় নিয়ম এখানে লিখে দেবে, বিনিময় নিয়ম প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। বিনিময় নিয়মটা কি ছিল? a × b = b × a। দেখো এই জায়গাটা দেখো,
এ ইন্টু বি, সেটা কি বি ইন্টু এ লিখলাম, 81 বাই এটা, আর এটা 11 বাই 50 লিখলাম, তাই না? এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, তার জন্য এখানে বিনিময় নিয়ম লিখে দিলাম। এবার কি করব, এটা কাটাকাটি করব। দেখো 7 6 42, আর এখানে কিন্তু এটা কাটবে না। আবার এখানে দেখো 5 5 25, 11 11 121। তাহলে এবার কি লিখবো, দেখো এখানে উপরে থাকবে আমার -81, আর নিচে হচ্ছে 4 6 24 হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা 24 লিখলাম, ইন্টু এখানে দেখো মাইনাস কত হচ্ছে, উপরে সব কেটে গেছে, নিচে হচ্ছে 5 × 11, তাই না? আবার দেখো কাটাকাটি হবে, এখানে 24 আছে, 3 দিয়ে কিন্তু কাটবে 24, তাই না? তাহলে 3 দিয়ে যদি কাটে, 8 3 এ 24, আর এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 27 হচ্ছে আমার, 27 3 হচ্ছে 81। তাহলে কত হচ্ছে, আমি কত পেলাম আবার লাস্টে দেখো, তাহলে এটা পাচ্ছি -27/8, আর এটা পাচ্ছি -11 5 55। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর উপরে কত থাকবে, উপরে হচ্ছে আমার 27 থাকবে, তাই তো? তাহলে উপরে 27, আর নিচে দেখো আমার আছে 55 আছে। তাহলে 55-এর সাথে যখন আমি 8 গুণ করবো, 50 8 হচ্ছে 400, আর 5 8 40, তাহলে 440, তাই না? তাহলে 440, আর এটাই কিন্তু আমার থেকে যাবে, আর কাটবে না এটা, ঠিক আছে? আর কাটবে না, এটাই আমি রেখে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কি আছে আমার দেখে নিই। চলো, আচ্ছা, এইটা একটা কোশ্চেন আছে তোমাদের। কি কোশ্চেন, যে কোনো মূলদ সংখ্যার লবের সঙ্গে 5 এবং হরের সঙ্গে 3 গুণ করলে যে মূলদ সংখ্যাটি পাওয়া যাবে তা হচ্ছে 9/25। মূলদ সংখ্যাটি কত হবে, এই সংখ্যার অনন্য কত হবে? মানে আমাকে অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা বের করতে বললো, তারপর বলেছে ওর অনন্যটা বের করতে বলেছে। তাহলে আগে আমাকে ধরে নিতে হবে, কি ধরবো, ধরি মূলদ সংখ্যাটি হলো সমান a/b, তাই না? তাহলে এটা যদি a/b হয়, তাহলে অতএব আমি শর্তানুসারে কি লিখবো, তাহলে শর্তানুসারে আমার লবের সঙ্গে 5, তাহলে আমার এ 5 কি বলেছে, এবং হরের সাথে 3 গুণ করলে, তাহলে a × 5, আর হরের সাথে 3 গুণ, তাহলে b × 3। তাহলে এটা করলে যে মূলদ সংখ্যাটি পাওয়া যাবে তা 9/25, তাহলে এটা ইকুয়াল টু 9/25। এটাই আমাকে শর্তানুসারে বলে দিয়েছে, তাই না? যে দেখো মূলদ সংখ্যাটার লবের সাথে 5 গুণ হবে, তাহলে a × 5, হরের সঙ্গে 3 গুণ, তাহলে b × 3, এটাই হচ্ছে আমার 9/25। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কি বের করতে বলেছে আমাকে, মূলদ সংখ্যাটি মানে a/b বের করতে বলেছে। তাহলে a/b যখন বের করতে বলেছে, আমার a/b যখন আমি লিখবো, তার মানে কি, এখান থেকে 5 আর 3 কাটাচ্ছি আমি, তার মানে লবে আমি 3 দিয়ে ভাগ করছি, সরি লবে আমি 5 দিয়ে ভাগ করছি, আর হরে 3 দিয়ে, মানে হরকে আমি কি করছি, হরেও 3 দিয়ে ভাগ করছি। আর লবে 5 দিয়ে ভাগ, হরে 3 দিয়ে ভাগ, মানে অ্যাকচুয়ালি কি করছি আমি, এখানে এলে সেখানে 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, আর এখানে 5 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? মানে আমরা যেটা করি উভয় পক্ষে একই ক্যালকুলেশন করি, কিন্তু একটা স্টেপ কমিয়ে আমরা বলি দিই ডাইরেক্ট, এখানে যেটা গুণ আছে এখানে ভাগ হচ্ছে, আর এখানে যেটা ভাগ হবে সেটা সেখানে গিয়ে গুণ হবে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে আমার 9 × 3 হচ্ছে, আর 5 × 25 হচ্ছে আমার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি আমাদের এইটা হচ্ছে, তাই না? এবার দেখো এখানে কি কিছু কাটাকাটি হবে, দেখো এখানে কিন্তু কোনো কাটাকাটি হবে না, তাই না? তাহলে এখানে যখন আমার কোনো কাটাকাটি হবে না, তাহলে আমি জাস্ট মানটাই বসিয়ে দেবো, যে 9 3 27, আর 25 5 125, এটাই আমি লিখে দেবো, যে এই মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যার লবের সাথে, এবার তুমি দেখতে পারো মিলিয়ে নেওয়ার জন্য, যে এটা একটা মূলদ সংখ্যা, এই লবের সাথে আমার কি করব, 5 গুণ করব, তাহলে আমি এখানে × 5, আর হরের সাথে 3 গুণ করব, তাহলে নিচে 3, তাহলে দেখো ভগ্নাংশ 9/25 হয়ে যাবে। দেখো এটা আলাদা করে ক্যালকুলেশন করে দেখে নাও, দেখো 27 ডিভাইডেড বাই 125, লবের সাথে 5 গুণ, তাহলে আমার এখানে কি লিখতে পারবো, × 5, আর হরের সাথে যদি 3 গুণ করি, দেখো তুমি যদি কাটাকাটি করতে চাও, তাহলে 5 এটা হচ্ছে 25, আর 3 9 27, তাহলে কত হচ্ছে, 9/25 হচ্ছে না, মিলে যাচ্ছে আমার? তাহলে আমার বুঝবো কি, হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লিয়ার? তাহলে আমার এখানে তাহলে মূলদ সংখ্যাটা কি পেলাম, অতএব কি লিখবো, অতএব মূলদ সংখ্যাটি হবে সমান 27/125। ক্লিয়ার? এবার কি করব, এই সংখ্যার অনন্য কত হবে,
তাহলে এই সংখ্যার অনন্য, অনন্য মানে কি, এটার উল্টোটা, মানে এককে মানে এক দিয়ে এটাকে ভাগ করবো, সরি এই এককে এটা দিয়ে ভাগ করে দেবো, তাই তো অনন্য। তাহলে কি লিখবো, অতএব এই সংখ্যার অনন্যক হবে, তাহলে অনন্যক হবে, তাহলে অনন্যক হবে কি, এটাকে যদি আমরা উল্টে দিই কি পাবো, 125 ডিভাইডেড বাই 27, ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট ক্লাসে দেখে নিই আমরা।